সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আন্দোলন সফল করার পেছনে মাস্টারমাইন্ড কে ছিলেন? কার বাধা থেকে এসেছিল সমন্বয়ক, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউনের মতো যুগান্তকারী ধারণাগুলো? বাংলাদেশ জন্মের আগে 60-এর দশকের মাঝামাঝি সময়ে একজন নায়কের উত্থান হয়, যিনি ছিলেন বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের তাত্ত্বিক রূপকার। তার নাম সিরাজুল আলম খান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রহস্য পুরুষ নামে পরিচিত ওই ব্যক্তির জন্ম 1941 সালের 6 জানুয়ারি। খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। ছাত্র বয়স থেকেই সংগ্রাম আন্দোলন ছিল সিরাজুল আলমের নিত্যদিনের সঙ্গী। অন্যায়ের প্রতিবাদ ও সংগ্রাম করতে গিয়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিষ্কারের শিকারও হয়েছেন বাংলাদেশের আদি ইতিহাসের এই রূপকার। সিরাজুল আলম হকের রাজনৈতিক পদচারণা সংক্ষেপে বলতে গেলে বলা যায়, তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রলীগের মাধ্যমে। অতঃপর সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম পরিকল্পনাকারী হয়ে স্বাধীন বাংলাদেশে গঠন করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। 1961 সালে বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক থাকার পর 1963 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রথমে মানুষদের মনে জাতীয়তাবাদের চেতনা জাগানো প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই 1962 সালে ছাত্রলীগের ভিতরেই অন্য আরেকটি সংগঠন গড়ে তোলেন তিনি, যার নাম দেয়া হয় নিউক্লিয়াস গঠন করার পর একের পর এক সফল রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে থাকেন ইতিহাসের নায়ক সিরাজুল আলম খান। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ছাত্র আন্দোলন থেকে শুরু করে আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র ও শ্রমিকদের সম্পৃক্ত করতে প্রধান ভূমিকা পালন করেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণে সবচেয়ে আলোচিত দুটি লাইন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যুক্ত হবার পেছনেও মূল মস্তিষ্ক ছিল সিরাজুল আলম খানের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিকামী যোদ্ধাদের পক্ষে জনমত গঠনে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন সিরাজুল। একের পর এক বড় বড় সংগ্রাম ও অভ্যুত্থানের পরিকল্পনা ও বাস্তবায়ন ঘটানোর পরও পাকিস্তান সেনাবাহিনী তার অবস্থান এমনকি নাম পর্যন্ত জানত না। সকল গোয়েন্দা বাহিনী আর বঙ্গদেশীয় পাকিস্তানি দোসরদের চোখ ফাঁকি দিয়ে আড়ালে থেকেই দুটি সফল আন্দোলন ও একটি মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়ে গেছেন সিরাজুল আলম খান। স্বাধীন বাংলাদেশে ফেরার পর বঙ্গবন্ধু ও তার নবগঠিত সরকারের সাথে মতৈক্য না হওয়ায় গড়ে তোলেন নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। নবগঠিত জাসদ ছিল স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বিরোধী রাজনৈতিক দল। সম্প্রতি জুলাইয়ের সফল অভ্যুত্থান এর পরিকল্পনাকারী এবং সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে একজনের নাম নেটদুনিয়ায় তুমুল আলোচিত হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজ আলম, যার চৌকস বুদ্ধিমত্তার কাছে হার মানে সাবেক সরকারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডিজিএফআই এবং এনএসআই এর মতো গোয়েন্দা বাহিনী। লোকচক্ষুর আড়ালে থেকে নিবিড় তত্ত্বাবধান দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বাংলাদেশের রাজনীতির সাথে পরিচয় ছিল না এমন অনেক নতুন শব্দের আগমন ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব মাহফুজ আলম। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জেন জি এর আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ধরতে পেরেছিলেন এবং সেটা কাজে লাগিয়ে একের পর এক মাস্টার মুভ চালাতে থাকেন তিনি। মূলত মাহফুজ আলমের পূর্ব পরিকল্পনা বিস্তৃত থাকার ফলে 6 সমন্বয়ক ডিবির হাতে গ্রেফতারের পরও অব্যাহত থাকে আন্দোলন। প্রশ্নগুলো দিয়ে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর চাপের মুখে তারা আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর সাধারণ ছাত্র ও মুক্তিকামী জনতার স্লোগানে উত্তাল হতে থাকে রাজধানী থেকে শুরু করে সারা দেশের রাজপথ। এক পর্যায়ে 5ই আগস্ট স্বৈরাচার সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়। ইতিহাসের এই নায়কদের কি মনে রাখবে আগামী প্রজন্ম? যাদের স্বপ্নের ব্যাপক বিস্তৃতি আর অকল্পনীয়কে বাস্তব রূপ দেওয়ার ধৃষ্টতা জনসাধারণকে স্বাধীনতার স্বাদ পেতে দেয়, তারা কি অমর হয়ে রইবে ইতিহাসের সোনালী অধ্যায়গুলোতে?